আসসালামু আলাইকুম সবাইকে। এটা একটা দেখো ক্লাব স্টোরি। এখানে কোনো কিপা বাজেটকে ছোট করা হয় না, তাই তোমরা এটাকে কেউ সিরিয়াসলি নিও না। তো চলো নেক্সট পার্ট শুরু করা যাক। জিমিন দেখে নিয়ে সোফাতে বসায়। তখন জিমিন আর তে একসাথে বলে ওঠে, স্যার আপনি এখানে? তখনই তের বাবা আরিয়ান জিজ্ঞাসা করে, কি রে মা, তোরা ওকে আগে থেকে চিনিস নাকি? আসলে বাপি। কথা শেষ করার আগে জিহব বলে ওঠে, আগে আমি বলছি, আসলে আমি একদিন ওদের কলেজে এক ফাংশনে গেস্ট হয়ে গিয়েছিলাম, তখন আমাদের দেখা হয়েছিল আর কি। ও আচ্ছা বাবা, ঠিক আছে। জীবন মনে মনে বলে, স্যার এখানে থেকে দেখতে এসেছে কেন? স্যার আর তের মধ্যে কিছু চলছে? তাহলে তো তে আমাকে নিশ্চয়ই বলতো। ব্যাপারটা করে দেখতে হচ্ছে। এদিকে তে ভাবছে, স্যার এখানে কি করছে আর এসবের মানে কি? আমাকে স্যারের সাথে আলাদা কথা বলতেই হবে। ওদিকে জিহাব ভাবছে, আমি জানি তে আমাকে এখানে এই অবস্থায় দেখে তুমি অবাক হচ্ছ, তবে আজ আমি আমার মনের সব কথা তোমাকে জানাবো। আঙ্কেল, যদি কিছু মনে না করেন তাহলে আমি তের সাথে একটু আলাদা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ বাবা, নিশ্চয়ই। তেমা, যা জিহাবকে নিয়ে তুই রুমে যা, আমি নাস্তা পাঠাচ্ছি। না না আঙ্কেল, এসবের দরকার নেই, আমরা জাস্ট একটু কথা বলে চলে আসবো। এরপর তে আর রুমের দিকে যায় আর জিহাবের পিছে পিছে যায়। তে রুমে ঢুকে একটু রাগে সুরে বলল, স্যার এসবের মানে কি? আপনি এখানে কি করছেন? হোল্ড অন তে, রিল্যাক্স, শান্ত হও, আমাকে এক্সপ্লেন করার সুযোগ দাও। বলুন, আই লাভ ইউ তে। হোয়াট? আমি তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন থেকে আমার তোমাকে ভালো লেগেছে। তুমি হয়তো ভাবছো আমি তোমাকে কলেজে প্রথম দেখেছি, কিন্তু না, আমি তোমাকে এর আগে দেখেছি। তোমার মনে আছে কিনা জানি না, আমি সেদিন গাড়ি করে যাচ্ছিলাম, হঠাৎই দেখতে পাই রাস্তার পাশে দু তিনটে ছেলেকে তুমি আর জিয়ান মিলে মারছো। আমি একটু অবাক হয়েছিলাম, মেয়ে হয়ে রয় ছেলেদের সাথে মারামারি কেন কেন করছে, আর সে এই ছেলেগুলো দুটো মেয়ের সাথে পারছে না। তারপর আমি কৌতূহলবশত গাড়ি থেকে নামলাম, সামনে এগোতে কয়েকজনকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। তখন ওরা বললো ওই ছেলেগুলো নাকি প্রতিদিন এখানে দাঁড়িয়ে মেয়েদেরকে ইফটিজিং করে, আর আজ তো সীমায় পার করে ফেলেছিল, দুটো মেয়ের গায়ে হাত দিয়েছিল, আর তাই ওই মেয়ে দুটো ওদেরকে সাহায্য করছে, একদম ঠিক করেছে। তখন আমাকে হাসি ফুটে উঠেছিল, তোমার মায়ের কৌশলগুলো দেখছিলাম, খুবই ইউনিক ছিল, আমার বেশ ভালো লেগেছিল। তখন আমি সাথে সাথে আমার টিমের পুলিশে কল করি আর ওরা এসে ওখানে ওই ছেলেগুলোকে ধরে নিয়ে যায়। তখন থেকে আমি তোমাকে পিছু নেই, তোমার সম্পর্কে সব খোঁজ খবর নেই। তখনই আমি জানতে পারি তুমি ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট, আর তখন তুমি কলেজে কেবল ভর্তি হয়েছো, আর তারপর তোমার সাথে সরাসরি আমার কলেজে দেখা হয়। আমি বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এখানে এসে গোয়েন্দা অফিসার পদে জব নিয়েছি। আমি এখানে নতুন ছিলাম আর আমার বিশ্বস্ত দুজন অফিসিয়ালি আনঅফিসিয়ালি গোয়েন্দা এন্ট্রি দরকার ছিল, যাদের দ্বারা আমি গোয়েন্দা বিভাগের কাজ গোপনে চালাতে পারবো, কারণ সব কাজ অফিসিয়ালি করা যায় না, কিছু কাজ গোপনে করতে হয়। তখন তোমাদের দুজনের কথা মাথায় আসে আর আমি তোমাদের এই জবের অফারটা দিই আর তোমরা রাজি হও। তোমরা বলেছিলে তোমাদের নাকি অ্যাডভেঞ্চারাল কাজ করতে ভালো লাগে, আর এই কাজটা যেহেতু দিনের বেলা তেমন কাজ ছিল না, বেশিরভাগই রাতে করতে হতো, তাই তোমরা তোমাদের পড়াশোনার পাশাপাশি এটা অনায়াসে করতে পারতে, তাই এটা ভেবে তোমরা রাজি হও। তখন থেকে এই 8 মাস যাবৎ আমরা একসাথে কাজ করছি। তবে তোমাকে ভালোবাসি কথাটা বলে ওঠার সাহস পাইনি। তবে একদিন আমি আমার আব্বুর সাথে তোমার আব্বুর কথা বলতে দেখি, পরে জানতে পারি তারা দুজন নাকি কলেজ থেকে ফ্রেন্ড, আর আমিও এই সুযোগে আব্বুকে তোমার ব্যাপারে সবটা জানাই। তারপরেই তোমাদের বাসায় আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে আসা আর কি। এতে পুরো হা হয়ে আছে, সব শুনে কি বলবে তা যেন গলাতেই আটকে গেছে। এবার বলো, তুমি কি এই বিয়েতে রাজি?
আমি তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু তোমাকে কখনো জোর করবো না। তুমি যা বলবে তাই হবে। কি বলবে বুঝতে পারছে না। মনে মনে ভাবে, আমি জাঙ্কুকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমার আর জাঙ্কুকের মিল কখনোই সম্ভব না। অন্তত জাঙ্কুকে ভোলার জন্য আমি এই বিয়েটা করবো। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি এই বিয়েতে রাজি, কিন্তু আমাদের যে মিশনটা আছে ওটার কি হবে? থ্যাংক ইউ, তুমি রাজি হয়েছো, এতে আমি অনেক খুশি। আর এই মিশন নিয়ে তুমি চিন্তা করো না, আমাদের বিয়ের আগে এই মিশনটা কমপ্লিট করবো। আর তুমি যে প্ল্যান করেছো সেভাবেই করবো, সেভাবেই ধরবো আমরা ওকে। ঠিক আছে স্যার। এর চোখে পানি টলটল করছে। একটু দীর্ঘশ্বাস পেলে আর বলে, স্যার এবার নিচে চলুন। হ্যাঁ চলো। এরপর ওরা নিচে গিয়ে বিয়েতে রাজি হওয়ার কথা জানায়। এতে সবাই খুশি হলেও জিমিন একটু অবাক হয়ে যায়। এরপর ওদের বিয়ে ঠিক হয় 1 সপ্তাহ পর। এরপর জেহেবরা নাস্তা শেষ করে আরো বাকি কথাবার্তা শেষ করে চলে যায়। নিজের রুমে চলে যায়। তখনই জিমিন বলে, কি ব্যাপার তে, তোরা স্যারের মধ্যে এসব কি চলছে? আমাকে কেন জানাসনি কিছু? আরে তুই যেরকম ভাবছিস সেরকম কিছুই না। স্যার আমাকে পছন্দ করেন, আমি জানতাম না এটা, আজকে উনি আমাকে জানালেন। তাহলে তুই যে বিয়েতে রাজি হয়ে গেলি? আমি জাঙ্কুকে ভোলার জন্য এই বিয়েতে রাজি হয়েছি। নতুন কোনো সম্পর্কে জড়ালে হয়তো আমি ওকে ভুলে যাব, কিন্তু এতে স্যারকে ঠকানো হচ্ছে না? হয়তো, কিন্তু আমার কিছু করার নেই। জাঙ্কুকে আমি কোনোদিনও পাবো না। ওরা আমার সম্পর্ক কেউ কোনোদিন মেনেই নেবে না। তার উপরে ও একজন মাফিয়া, ওর পেছনে পুলিশ পড়ে আছে। ওর সাথে নিজেকে জড়িয়ে আমার জীবনটা আমি নষ্ট করতে চাই না। ঠিক আছে, যা ভালো বুঝিস কর। এভাবেই কেটে যায় কিছুদিন। এর মধ্যে প্রতিদিন প্রতিদিন কলেজের সামনে জাঙ্কু দাঁড়িয়ে থাকে আর ক্লাস শেষে থেকে বাড়িতে নামিয়ে দিয়ে যায়। কেউ কিছু বলে না, কারণ জাঙ্কুকে ধরার জন্য তার সাথে এই নাটকটা করতে হবে। এমন একদিন জাঙ্কুক দেখে বাড়ির সামনে নামিয়ে দিতে আসে। তে গাড়ি থেকে নামতেই যাবে এমন সময় হঠাৎ জাঙ্কুক থেকে টেনে নিয়ে কিস করতে শুরু করে। অনেকক্ষণ কিস করার পর তারা কিস ব্রেক করে এবং দুজনেই হাঁপাতে থাকে। তারপর জাঙ্কুক বলে, তে তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আমার জীবনের কিছু গোপন কথা যেগুলো তোমার জানা প্রয়োজন। তুমি আমার ভালোবাসা, আমি তোমার কাছ থেকে কিছু আড়াল করতে চাই না। তে বুঝতে পারে জাঙ্কুক কি বলতে চায়, কিন্তু বলার সুযোগ দিলে চলবে না। তাই তে বলে, জাঙ্কুক আজ না, অন্য সময় শুনবো, আমাকে বাসায় যেতে হবে, দেরি হয়ে গেছে এমনিতেই। কিন্তু তে, কোনো চিন্তা নয়। আচ্ছা ঠিক আছে, এত জরুরি যখন তাহলে চলো কালকে আমরা একটা ডিনার ডেটে যাই, আর সেখানে না হয় আমরা দুজনের মনের কথা শেয়ার করবো, কেমন? আর জাঙ্কুকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায়। জাঙ্কুকের যাওয়ার পানে তাকিয়ে থাকে আর ভাবে, যে মেয়ে আমার সাথে ঠিক করে কথা বলে না, আমি কিছু জিজ্ঞেস করলেও জাস্ট হ্যাঁ হোক উত্তর দেয়, কোথাও যেতে বললেও রাজি হয় না। তাহলে আজকে হঠাৎ কি হলো যে একেবারে ডিনার ডেটে যাওয়ার কথা ভাবছে? ব্যাপারটা ঠিক সুবিধা লাগছে না। ঠিক আছে, দেখা যাক কাল কি হয়। এদিকে বাড়িতে ফিরে জিম আর জিহবকে কালকের প্ল্যানের কথা বলে। যখন জিহব সবটা বুঝিয়ে দেয় কিভাবে কি করতে হবে। আর জিহবরা পুলিশ ফোর্স নিয়ে রেস্টুরেন্টের বাইরে থাকবে যাতে জাঙ্কু পালাতে না পারে। পরের দিন রাতে বেলা আগে সেখানে পৌঁছে যায়। ওদের সেট আপ করা শেষ। এবার জাঙ্কুকে ফোন করে, জাঙ্কু কোথায় তুমি? আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। আর 2 মিনিট যান, আমি এসে গেছি। কিছুক্ষণ পর জাঙ্কুক আসে। সরি জান, একটু লেট হয়ে গেল। ইটস ওকে। জাঙ্কুককে দেখে হা হয়ে তাকিয়ে আছে। আজকে জাঙ্কুককে অনেক হ্যান্ডসাম লাগছে। জাঙ্কুকের সামনে তুলে বলে, কি হলো ম্যাডাম, এভাবে কি দেখছেন?
সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে ফেলে। তীর আজকে খুব খারাপ লাগছে জাঙ্কুকের সাথে এটা করতে, কিন্তু এখানে কিছু করার নেই। কি হলো, কি ভাবছো? খাবার অর্ডার দিয়েছো নাকি আমি দিয়ে আসবো? না না, সব অর্ডার দিয়ে দিয়েছি, কিছুক্ষণ পরে চলে আসবে। এবার বলো, কালকে কি বলতে চেয়েছিলে? হ্যাঁ বলবো, তবে তুমি আমাকে কথা দাও, আমার সত্যিটা জানার পর আমাকে ছেড়ে যাবে না প্লিজ। দেখো আগে থেকেই জানে কি বলবে, তাও বলে ঠিক আছে, কোথাও যাব না। এবার বলো, তুমি মাফিয়া কিং জেজেকে নাম শুনেছো? হ্যাঁ শুনেছি। ওই মাফিয়া কিং কে তো সবাই ভয় পায়, কিন্তু ওনাকে নাকি কেউ কখনো দেখেনি। হ্যাঁ, আমি সেই মাফিয়া কিং জিয়াং জাংকুক। সবাই আমাকে জেজেকে নামে চেনে। বাইরের জগতে আমি একজন সাকসেসফুল বিজনেসম্যান, তাই আমাকে মাফিয়া হিসেবে কেউ চেনে না। চুপচাপ বসে আছে, যা কিছু বলছে না কেন? আমি চাইলেই তোমার কাছ থেকে সবটা গোপন করতে পারতাম, কিন্তু করিনি। আমি তোমাকে বিশ্বাস করি, তুমি যদি চাও আমি এই সব কিছু ছেড়ে দিতে পারি। আমি ছোট থেকে একা মানুষ হয়েছি, আমাকে কেউ কখনো ভালোবাসা দেয়নি, তাই কারোর জন্য নিজেকে পরিবর্তন করার চিন্তা করিনি। তবে জান, তুমি চাইলে আমি নিজেকে বদলে ফেলবো। তবু চুপচাপ বসে আছে। যাও যাও, কথা বলো। সরি জাঙ্কুক, আমার কিছু করার নেই, আমাকে মাফ করে দিও। জাঙ্কুক কিছু বুঝে ওঠার আগেই তিনি নিজের পকেট থেকে একটা রিভলভার বের করে জাঙ্কুকের দিকে তাক করে। কি করছো দে? এর মধ্যে জিও আর জিমিন ওদের সকল ফোর্স নিয়ে ভিতরে প্রবেশ করে। সবাই একসাথে জাঙ্কুকের দিকে বন্দুক তাক করে। এবার তোর খেলা শেষ, অনেক নাচিয়েছিস আমাদের, এবার চল চিলি, আমরাও একটু তোকে নাচাই। তখন জাঙ্কুক জোরে জোরে হেসে ওঠে। কিরে, জিলে যাওয়ার আগেই এখনই পাগল হয়ে গেলি নাকি? এই জিয়াং জাঙ্কুককে বোকা বানানো এত সোজা নয়। এই জাঙ্কুক যদি নিজে থেকে না যায়, তাহলে কারো সাধ্য নেই আমাকে ধরার। এই বলে জাঙ্কুক একটা তুড়ি বাজায়, আর সাথে সাথে সুগা ও তাদের দলের গার্ডসরা চলে আসে আর ওদের বিপরীত হয়ে বন্দুক তাক করে। জিহুকরা অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, এত লোক কখন আসলো? ওরা তো আগে থেকে ছিল, তাহলে এত লোক আসলো কিভাবে? কিরে অফিসার, কি ভাবছিস যে ওরা কি করে আসলো? তাহলে শোন, পুরো গল্পটা আমি বলি তাহলে। এরপর জাঙ্কুক ওদের সামনে একটা চেয়ার টেনে পায়ের উপর পা তুলে বসে আর একটা সিগারেট ধরিয়ে একটা টান দিয়ে চাপা বলতে থাকে। তোরা কি ভেবেছিস আমার পিছনে গোয়েন্দা লাগাবি আর আমি কিছু টের পাবো না? আমি অনেক আগে থেকেই জানি তুই গোয়েন্দা অফিসার, আর ওর মাধ্যমে যে তোরা আমাকে ধরতে চেয়েছিস সেটা আমি জানি, কিন্তু তবুও আমি ওকে বিশ্বাস করেছিলাম। এরপর জাঙ্কুক চেয়ার থেকে উঠে তের কাছে যায় আর তের হাত থেকে এক ছটকায় বন্দুকটা টান দিয়ে নিয়ে নেয় আর চুলের মুঠি শক্ত করে ধরে বলে, ছলনাময়ী, বিশ্বাসঘাতক, আমি তোকে বিশ্বাস করেছি, তোকে ভালোবেসেছি, আর তুই এই প্রতিদান দিবি আমার ভালোবাসায়? ওই যে দেখছিস আমার ভাই সোগা, আমার জানের বন্ধু, ও বলেছিল তোকে বিশ্বাস না করতে, আমি তবুও ওর কথা শুনিনি, তোকে বিশ্বাস করেছি। কারণ আমার বিশ্বাস ছিল আমাকে কখনো ঠকাবে না, ও যতই গোয়েন্দা হোক না কেন ও আমাকে ধরার প্ল্যান করবে না। কিন্তু দেখ আমার বিশ্বাসের কি মর্যাদা দিলে তুই। জাঙ্কুক, আমাকে ক্ষমা করে দাও, আমার কিছু করার ছিল না, তুমি বিশ্বাস করো। আমি তোমাকে থেকে পুরো কথা বলতে না দিয়ে জাঙ্কুক অনেক রাগে গলায় বলল, চুপ, একদম চুপ। বিশ্বাস শব্দটা তুই মুখে উচ্চারণ করবি না, আর ক্ষমা, এই জাঙ্কুকের ডিকশনারিতে বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নেই। জাঙ্কুক, ওকে ছেড়ে দে বলছি, তা না হলে কিন্তু আমরা তোকে শুট করে দেব। তখনই জাঙ্কুক বন্দুকটা টান দিয়ে তের মাথায় ধরে, এক পাও যদি কেউ আগাও তাহলে এখানে ওর খুলি উড়িয়ে দেব। তে তো শুধু ভয়ে কাঁপছে আর কান্না করছে। তারপর জাঙ্কুক তের মাথায় বন্দুক ধরে ওকে নিয়ে চলে যায়। তখন সুগারাও যাবে, এমন সময় সুগা আর জিমিনের চোখাচোখি হয়। সুগা মনে মনে বলে, এই তো সেদিনের বাজার মেয়েটা না, তোমাকে তো আমি পরে দেখে নিচ্ছি। এটা ভেবে সুগা সেখান থেকে চলে যায় আর জিমিন ভাবে, তাহলে
এই ছেলেটা একটা মাফিয়া। স্যার, এবার কি করবো? আমরা দেখে- দেখেছি নিয়ে গেল। আমি বাসায় গিয়ে আন্টিকে কি বলবো? জিমিন কান্না করতে করতে নিচে বসে পড়ে। জিমিন, এভাবে ভেঙে পড়ো না, নিজেকে শক্ত করো। এর কিচ্ছু হবে না, আমরা ওকে খুঁজে বার করবোই। এরপর জিহাও কাউকে ফোন করে, ওদের গাড়িকে ফলো করো, কুইক। আর এদিকে তে বারবার জাঙ্কুকের কাছে মিনতি করছে তাকে ছেড়ে দেওয়ার জন্য। জাঙ্কুকের রক্তাক্ত চোখ দেখে তে চুপ হয়ে যায়। তারপর তেকে নিয়ে জাঙ্কুক এক বড় মেনশনে গিয়ে ওঠে। তারপর তেকে টানতে টানতে সেখানে নিয়ে যায়। এরপর একটি রুমে নিয়ে তেকে ছুঁড়ে ফেলে দেয়। তারপর জাঙ্কুক তার চুলের মুঠি ধরে বলে, কেন করলি এটা আমার সাথে ছড়ানো মাহি? কেন ঠকালি আমায়? কি অপরাধ ছিল আমার? তোকে ভালোবেসে কি ভুল করেছি আমি? তারপর তেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। তে তো কান্না করতে থাকে। তেও যে জাঙ্কুকে ভালোবাসে এটা যদি এখন জাঙ্কুকে বলে, জাঙ্কুক বিশ্বাস করবে না। তাই তেও আর কিছু না বলে চুপ করে থাকে। জাঙ্কুক থেকে এভাবে চুপ থাকতে দেখে আরো বেশি রেগে যায়, কিন্তু কিছু বলে না। তারপর থেকে একা ঘরে রেখে বাইরে থেকে রুমটা তালা মেরে সেখান থেকে চলে যায়। এগিয়ে দরজা ধাক্কা দিতে থাকে। জাঙ্কুক, আমার কথাটা শোনো, দরজাটা খুলে দাও প্লিজ, আমাকে এভাবে আটকে রেখো না। কাঁদতে কাঁদতে বিছানায় গিয়ে বসে আর একা একাই বলতে থাকে, জাঙ্কুক, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অন্যায় করেছি। তারপর চোখের পানি মুছে বলে, ঠিক আছে, আমি যখন অন্যায় করেছি তাহলে আমি এর জন্য সব রকম শাস্তি পেতে রাজি আছি। তুমি যা বলবে আমি তাই করব। আমাকে যা শাস্তি দেবে আমি তাই মাথা পেতে নেব। পরের দিন সকালবেলা তের ঘুম ভাঙে এক বালতি পানি ঢালাতে। ঘরের মধ্যে বৃষ্টি পড়ছে কিভাবে? এটা বলতে বলতে তে লাফ দিয়ে উঠে পড়ে আর দেখে জাঙ্কুক সামনে রাগে মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। কি ম্যাডাম, ঘুম হলো? আমার ঘুম হারাম করে দিয়ে এখন শান্তিতে ঘুমানো হচ্ছে? এতদিন তুমি জাঙ্কুকের ভালোবাসা দেখেছ, বাট এবার জাঙ্কুকে টর্চার দেখবে। অনেক তো চোর পুলিশ খেলা খেললি, এবার আমিও দেখি তুই কি খেলতে পারিস। এই নে, পেপারে সাইন কর। কিসের পেপার এটা? সেটা তোর জেনে কাজ নেই, তোকে জাস্ট যতটুকু বলা হয়েছে ততটুকুই করবি। এরপর জাঙ্কুক ধমকে সুরে বলল, সাইন কর বলছি। তুই কেঁপে ওঠে, সাথে সাথে কিছু না দেখেই সাইন করে দেয়। ভেরি গুড, এখন থেকে আমি তোকে যা বলবো তোকে তাই করতে হবে, আর তা না হলে তোর বাবা মাকে আর তোর জীবিত দেখা লাগবে না। না না, একদম না, আমার বাবা আমার কিছু করবে না, আমি তোমার সব সাথে রাজি আছি। তুমি যা বলবে আমি তাই করবো, কিন্তু আমার বাবা মাকে কিছু করো না প্লিজ। ঠিক আছে, সেটা তোর উপরে ডিপেন্ড করছে। এই বলেই জাঙ্কুক চলে যায়। অন্যদিকে জিন বসে বসে কান্না করছে আর জিমিন তাকে সান্ত্বনা দিচ্ছে। আরেন জেউকের সাথে কথা বলছে। ওগো, আমার মেয়েকে ফিরিয়ে এনে দাও, আমার মেয়েটাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমার মেয়েকে এনে দাও। জিন, শান্ত হও, আমরা দেখছি তো, সব ঠিক হয়ে যাবে। কি দেখবে তোমরা? হ্যাঁ, আমার কাছ থেকে আমার মেয়ে এত বড় সত্যি গোপন করেছো আর এখন বলছো সব ঠিক হয়ে যাবে? হ্যাঁ, জেহুক জিনকে তের ব্যাপারে সবটাই জানিয়ে দিয়েছে, তের মিশনের ব্যাপারেও, আর এই মিশনের জন্যই যে তে কিডন্যাপ হয়েছে সেটাও বলেছে। আর সেই থেকেই জিন লেগে আছে। আন্টি, আই এম সরি, আমরা বুঝতে পারিনি এভাবে তেকে তুলে নিয়ে যাবে। আসলে আমরা তখন চাইলেও কিছু করতে পারছিলাম না, তের মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছিল, তাই তের সেফটির জন্য আমরা তো কোনো পদক্ষেপ নিতে পারিনি। যাই হোক, এখন এসব কথা বলে লাভ নেই, কোনো ব্যবস্থা হলো তেকে ফিরিয়ে আনার? আগে আসলে এখনো কোনো খোঁজ পাইনি। আমাদের লোক পাঠিয়েছিলাম ওদের গাড়ির পেছনে, বাট ওরা খুবই চালাকির সাথে আমাদের লোকদের চোখে ধুলো দিয়ে পালিয়েছে, আমরা ধরতে পারিনি। নাম্বার নাম্বার দিয়ে যে ট্র্যাক করবো তারও উপায় নেই, তো ফোনটাই ঢেকে গেছে। তারপর আমাদের লোক সর্বদা খোঁজ চালাচ্ছে, আমরা ঠিক খোঁজ পেয়ে যাবো আঙ্কেল, আপনি চিন্তা করবেন না। এদিকে রুমের মধ্যে খুব বেহাল অবস্থায় পড়ে আছে, কারণ সকাল থেকে না থেকে কিছু খেতে দিয়েছে, না এক ফোঁটা পানি দিয়েছে। পানির পিপাসায় কাতরাচ্ছে। পানি, পানি, আমাকে একটু পানি দাও, আমি আর পারছি না। কিন্তু তের কথা কেউ শুনতে পায় না, কারণ তের রুম তালা দেওয়া। এদিকে জাঙ্কুক তার একটি মিটিং শেষ করে রাত 12টায় বাড়ি আসে, আর কলিং বেল বাজাতেই একজন সার্ভেন্ট এসে দরজা খুলে দেয়।
জাঙ্কুক ভিতরে ঢুকে সার্ভেন্টকে জিজ্ঞাসা করে, তোমাদের ম্যাডাম কোথায়, ঘুমিয়ে পড়েছে নাকি, রাতে খেয়েছে? সার্ভেন্টটা আমতা আমতা করে বলে, "আ- আসলে স্যার, ম্যাডাম তো রুমেই আছে, আর ম্যাডাম সকাল থেকে কিছুই খায়নি।" What? খায়নি মানে কি? আসলে স্যার, আমি সকালবেলা ম্যাডামের জন্য খাবার নিয়ে গিয়েছিলাম, কিন্তু রুমটা তালা দেওয়া ছিল, আর সেটার চাবি তো আমাদের কাছে ছিল না। ওহ শিট, রুমের চাবি তো আমার কাছে। এক্ষুনি একটা প্লেটে খাবার দাও, ফাস্ট। তারপর জাঙ্কুক খাবার আর পানি নিয়ে তে রুমে যায়। রুমের দরজা খুলে দেখে তে নেই। তে, তে, কোথায় তুমি? তারপর জাঙ্কুক ভালো করে তাকিয়ে দেখে তে সেন্সলেস হয়ে মেঝেতে পড়ে আছে। জাঙ্কুক তাড়াতাড়ি করে খাবারটা টেবিলে রেখেই তের কাছে যায়। তে, এই তে, কি হয়েছে তোমার? কথা বলো। তে, জাঙ্কুক তের গালে আলতো করে হাত দিয়ে জ্বালানোর চেষ্টা করে, কিন্তু তবুও তে উঠছে না। জাঙ্কুক সাথে সাথে তেকে কোলে তুলে নিয়ে বিছানায় নিয়ে শুয়ে দেয়। তারপর ডাক্তারকে ফোন করে। ডাক্তার এসে তেকে চেক আপ করে কিছু মেডিসিন দিয়ে চলে যায়। তখনও তে জ্ঞান ফেরেনি। জাঙ্কুক তের হাত ধরে তের পাশে বসে কান্না করতে থাকে। তে, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। তোমার সাথে এটা আমার সাথে এটা তুমি কেন করলে তে? তুমি যদি এমন না করতে, তাহলে আমাদের সম্পর্কটা আজ এমন হতো না তে। আমি যতই চাই তোমাকে কষ্ট দিতে, ততই যেন আমি নিজেই কষ্ট পাই। এর মধ্যে তে আস্তে আস্তে চোখ খুলতে থাকে। তে, তোমার জ্ঞান ফিরেছে? তুমি ঠিক আছে তো? তোমার শরীর এখন কেমন লাগছে? তে জাঙ্কুকের সাথে অভিমানে কোনো কথা বলে না। কি হতে কথা বলছে না কেন? খুব কি খারাপ লাগছে? আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আপনি হঠাৎ আমাকে নিয়ে এতটা ভাবছেন কেন? আপনার তো খুশি হওয়ার কথা আমার এই অবস্থা দেখে। আপনি নিশ্চয়ই এখন অনেক খুশি। সবসময় এত বেশি কেন বুঝো? এখন ওঠো, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও। আমি কিচ্ছু খাবো না। একদম বাড়াবাড়ি করবে না, খেতে বলছি খাবে। বললাম তো আমি খাবো না। জাঙ্কুকের মাথাটা গরম হয়ে যায়, তবুও নিজেকে সমঝোতা করে বলে, ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। তারপর জাঙ্কুকের মুখের সামনে খাবারটা ধরে। দিয়ে প্রথমে না না করলেও পরে ঠিক খেয়ে নেয়। তারপর জাঙ্কুক থেকে মেডিসিন খাইয়ে শুয়ে দিয়ে চলে যায়, আর রুম তালা দেয় না। এদিকে শুয়ে শুয়ে ভাবতে থাকে, আমি জানি জাঙ্কুক, আমি তোমার সাথে যেটা করেছি সেটা অন্যায়, কিন্তু তুমি তবুও আমাকে ভালোবাসো। তুমি যতই আমাকে কষ্ট দিতে চাও না কেন, তুমি নিজেই কষ্ট পাও। আমি তোমার চোখে আমার জন্য চিন্তা দেখেছি, ভালোবাসা অনুভব করেছি, কিন্তু আমি ভয় পাচ্ছি। ওদিকে নিশ্চয়ই যে হোক আর আমার বাপিরা সবাই আমার খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। ওরা যদি এখানে চলে আসে, তাহলে কি হবে? আমি কি চলে যাব জাঙ্কুকে ছেড়ে? না, আমি এবার আর জাঙ্কুকে ঠকাবো না, আমি ওকে ছেড়ে কোথাও যাব না। এভাবে দুদিন কেটে যায়। জাঙ্কুক আর তের সম্পর্কটা কিছুটা ঠিক হয়েছে, তবে জাঙ্কুক থেকে কিছু বুঝতে দেয় না। জাঙ্কুক পেছনে পেছনে তের অনেক খেয়াল রাখে, কিন্তু উপরে উপরে তের সাথে রূপ বিহেভ করে। কিন্তু তে সবটাই বুঝতে পারে, তাই তেও আর কিচ্ছু বলে না, সবটা মেনে নেয়। তে সারাক্ষণ রুমে বসে থাকে, তবে আস্তে রুম থেকে বেরিয়ে নিচে যায়। এই বাড়িতে তেমন কোনো মানুষ থাকে না, কিছু মহিলা সার্ভেন্ট আছে, আর তে আর জাঙ্কুক, আর বাহিরের কোনো লোক এখানে নেই। এখন তে নিচে গিয়ে বসে, তখনই একটা মহিলা সার্ভেন্ট ছুটে আসে। কি ম্যাডাম, আপনি এখানে কিছু লাগবে? আমাকে বললেই তো আমি রুমে পাঠিয়ে দিতাম। আরে না না, ব্যস্ত হওয়ার কিছু নেই, আমার এমনি ভালো লাগছিল না, তাই নিচে এসে বসেছি। আচ্ছা, আপনি কি কিছুক্ষণ আমার সাথে কথা বলতে পারেন? হ্যাঁ ম্যাডাম, বলুন না, কি বলবেন? প্রথমত আপনি আমাকে তুমি করে বলুন, আমি আপনার থেকে অনেক ছোট। আপনি তো আমার মায়ের বয়সী, তাই আপনি করে বলবেন না প্লিজ আন্টি। জি ম্যাডাম। আচ্ছা আন্টি, আপনি এখানে কতদিন ধরে কাজ করছেন? আমি তো এখানে 7 বছর ধরে কাজ করছি না। এত বছর ধরে কাজ করছেন? জাঙ্কুক তো একজন মাফিয়া, এই মাফিয়ার বাড়িতে কাজ করতে আপনার ভয় লাগে না? এর এমন কথা শুনে সার্ভেন্টরা একটু হাসলো। না ম্যাডাম, স্যার একজন মাফিয়া হলেও আমার কাছে তিনি একজন ফেরেশতার মতো। মানে? আমি আমার পরিবার ওনার দয়ায় তো বেঁচে আছি। 7 বছর আগে আমি আমার স্বামী আমাকে, আমার ছেলে ও মেয়ে সহ আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তখন আমার 5 বছরের একটি ছেলে
আর 1 বছরের একটি মেয়েকে নিয়ে পথে পথে হাঁটছিলাম। বাচ্চাদের নিয়ে কি করবো, কোথায় যাব কিছু জানতাম না। গন্তব্যহীন ভাবে পথ দিয়ে হাঁটছিলাম। তখনই হঠাৎ একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই। তখন আমার আর কিছু মনে নেই। এরপর আমার যখন জ্ঞান ফিরল, দেখলাম আমি হাসপাতালের বিছানায় শুয়ে আছি। আর আমার ছেলে আমার পাশে বসে মা মা বলে কাঁদছে। কিন্তু আমার ছোট মেয়েটাকে কোথাও দেখতে পেলাম না। হঠাৎ আমি চিৎকার দিয়ে উঠি, আমার মেয়ে কোথায়?